হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম রাবি কোয়েশ্চেন সলভ সিরিজ দিয়ে, এবং আজকে আমরা আছি যে 23-24 সালের সেট এ নিয়ে। ঠিক আছে, তোমাদের কিন্তু বলেছি যারা আজকে প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছো, ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। অবশ্যই এই কাজটি করবে আর ক্লাসটি মনোযোগের সাথে করবে। ওকে, আর রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটাও কিন্তু খুব সুন্দর এবং স্মার্ট হয়। চলো আমরা শুরু করি। ওকে, সেট এটা করছি আমরা। ওকে, তাহলে প্রথমে একটি প্রবলেম দেখা যাচ্ছে। কি বলেছে? সরি, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স এর মান কোনটি? এখন আমাদের একটা ফর্মুলা জানা আছে কিনা যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপরে ভিতরে একটা মেইন ফাংশন আর একটা কি ডেরিভেটিভ ফাংশন ডিএক্স, এরকম যদি থাকে অ্যান্সার কী হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। কি ফর্মুলা? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাকবে, তারপরে একটা বড় ব্র্যাকেট থাকবে, সেই বড় ব্র্যাকেটের ভিতরে দুইটা ফাংশনের যোগফল থাকবে, একটা হবে মেইন ফাংশন, একটা হবে ডেরিভেটিভ ফাংশন, মানে এটার ডেরিভেটিভ এটা। যদি এরকম হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি, মেইন ফাংশন প্লাস সি। তাহলে এটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো যে এখানে কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, ভালো কথা। এবার দেখো দুটো জিনিস যোগফল আছে, এখানেও কিন্তু দুটো জিনিস যোগফল থাকারই কথা ছিল, কিন্তু তার মধ্যে একটা মেইন ফাংশন আর একটা কি ডেরিভেটিভ ফাংশন, মানে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়। এখন তুমি দেখো কসকে ডিফারেন্সিয়েট করলে কি সাইন আসে নাকি মাইনাস সাইন আসে? মাইনাস সাইন আসে। তার মানে কসকে করলে এটাকে পাওয়া যায় না, কিন্তু সাইনকে করলে কাকে পাওয়া যায়? কসকে পাওয়া যায়। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? কসকে পাওয়া যায়। তাহলে সাইনই হচ্ছে মেইন ফাংশন। তার মানে এটাকে আদর করে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, এই যে মেইন ফাংশন প্লাস ডেরিভেটিভ ফাংশন ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স মেইন ফাংশন প্লাস ডেরিভেটিভ ফাংশন ডিএক্স। অ্যান্সার কী হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন, মেইন ফাংশন কি সাইন এক্স প্লাস কত সি, এটাই অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। ওকে, তাহলে এই ফর্মুলা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। আচ্ছা, তো এবার আসো তারপরেরটা। কি বলছে? এত মিটার পার সেকেন্ড বেগের দুই পার্শ্বে এত কোণে ক্রিয়ারত অংশদ্বয় কত? এত মিটার পার সেকেন্ড বেগের, এটা একটা বেগ, এটা একটা ভেক্টর, এটার দুই পার্শ্বে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত অংশদ্বয় কত? মানে উপাংশগুলো বের করতে হবে, কম্পোনেন্টস বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এরকম কোন একটা ভেক্টর ছিল, ধরে নাও আর কি, আর এটার অংশক কয়টা হবে? দুইটা হবে না? একটা বলছে 30 ডিগ্রি কোণে থাকবে, আর আরেকটা হচ্ছে 60 ডিগ্রি কোণে থাকবে। 30 ডিগ্রি কোণে থাকবে, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণে থাকবে। এই হচ্ছে প্রশ্নটা। তাহলে এই বেগটা কত? এই বেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই বেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এখন এই বেগের সাথে দুইটা উপাংশ আছে বা অংশক আছে বা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, এই যে উপাংশে বিভক্তকরণ। তো একটা আছে 30 ডিগ্রি কোণে, আরেকটা আছে 60 ডিগ্রি কোণে। একটা 30, একটা কত 60। তাহলে এটার কম্পোনেন্টটা কী হবে? তার মানে এটার যে দুইটা কম্পোনেন্ট, এটার মান কত আর এটার মান কত? তাহলে আমরা কি জানি কম্পোনেন্ট কেমনে নেয়? এটার cos 30, এটার কি নিব? cos 30। তাহলে 12 cos 30, এটা হচ্ছে একটা, কারণ এটার cos উপাংশ, এই যে 30 লেগে আছে এর সাথে, তাহলে cos। ওকে, cos 30। তাহলে cos 30 মানে কি? √3/2। তার মানে কত? 6√3। শেষ। তাহলে একটা অ্যান্সার কত? 6√3। একটা অ্যান্সার হচ্ছে 6√3। তাহলে এটা হচ্ছে 6√3। এই যে এটা পেয়েছি 6√3। এবার আসে এটা, আমরা কিন্তু যে কোনো উপাংশই cos দিয়ে নিতে পারি। তাহলে এটা কি হবে? এর সাথে অ্যাঙ্গেল কত? 60। তাহলে কি হবে? 12 cos 60। যে কোনো কিছু cos দিয়ে নেওয়া যাবে। আবার এটাকে sin 30ও বলা যাবে। ঠিক আছে, এটাকে sin 30ও বলা যাবে, কারণ cos 60 যা কথা, sin 30 কিন্তু একই কথা। ওকে, তো সবাইকে cos দিয়ে নিলে কোনো সমস্যা নাই। cos 60 মানে কি? হাফ। তাহলে কত আসবে? 6। কত আসবে? 6।
মনে রাখবা ডিরেক্ট যদি অ্যাঙ্গেল জানা থাকে, যেরকম এখানে ডিরেক্ট অ্যাঙ্গেল কত, এই বরাবর ডিরেক্ট অ্যাঙ্গেল কত 30, তারপরে দেখো এই বরাবর এটার সাথে ডিরেক্ট অ্যাঙ্গেল কত 60, এই বরাবর এটার সাথে ডিরেক্ট অ্যাঙ্গেল 30, এই বরাবর এটার সাথে ডিরেক্ট অ্যাঙ্গেল 60। ডিরেক্ট অ্যাঙ্গেল জানা থাকলে আমরা ডিরেক্টলি কস দিয়ে করতে পারবো, সাইনের দরকার নাই। আবার ঠিক আছে, বোঝা গেল? সাইনের দরকার নাই, ডিরেক্ট অ্যাঙ্গেল জানা থাকলে এভাবে হয়ে যাবে। তাহলে 6√3 আরেকটা কত 6, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 6√3 আরেকটা কত 6। আসো তারপর একটা করি। কি বলছে, এত কোণে কার্যরত ওকে 4 নিউটন আর 1 নিউটন মানের বল দুটির লব্ধির মান কত? দুইটা বলের লব্ধির মান বের করতে হবে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এত। তার মানে খুবই সহজ একটা বিষয়। তাহলে কি অ্যাপ্লাই করা যায় বলো তো? আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারি। তাহলে কী হবে, আর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, শেষ। আর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, সামান্তরিক সূত্র। এই যে দুইটা বলের জন্য একটা পি একটা কিউ, ঠিক আছে। আর হচ্ছে লব্ধি, আর হচ্ছে কত লব্ধি, যে লব্ধির মান চেয়েছে, লব্ধির মান চেয়েছে ওকে। আর আলফা কি, এই পি আর কিউ এর মাঝের কোণ, আচ্ছা চলো তাহলে শুরু করি। লব্ধির মান তার মানে আর স্কোয়ার, আচ্ছা ধরলাম পি হচ্ছে 4 আর কিউ কত 1, তাহলে 2 × 4 × 1 কজ, দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত 2π/3। আচ্ছা 2π/3 মানে কত 120 ডিগ্রি, 2π/3 যা কথা 120 ডিগ্রি কিন্তু একই কথা। 2π/3 হচ্ছে রেডিয়ানে আর 120 ডিগ্রি হচ্ছে ডিগ্রিতে। তার মানে আমরা বলতে পারি যে এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। অঙ্ক শেষ। তাহলে 16 আর 1 কত 17 প্লাস এটা কত 4 × 8, আর কজ 120 মানে কিন্তু -½ এটা সবাই জানো। কজ 120 মানে কি -½ এটা নদী নৌকার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা কজ 120 কত -½ কজ 120 হচ্ছে -½ ঠিক আছে ওকে। তাহলে চলো কী হবে, তাহলে আর স্কোয়ার কী হবে 17 কাটাকাটি গেলে -4, 17 - 4 মানে কি 17 থেকে 4 যাচ্ছে, তাহলে কত 13, তাহলে আর কত √13 সরি √13 শেষ। তার মানে সিম্পলি তুমি যদি সামান্তরিক সূত্রটা জানো তাহলেই হয়ে যাচ্ছে। সামান্তরিক সূত্র জানলেই তোমাদের হয়ে যাচ্ছে, এই যে সামান্তরিক সূত্র এটা জানলেই তোমাদের হয়ে যাচ্ছে। কারণ বল আছে কটা, দুইটা বল আছে, তাহলে সামান্তরিক সূত্র জানলেই তোমাদের হয়ে যাবে। এবার আসো কি বলছে, এত রাশির একটি উৎপাদক সেটা হচ্ছে x-1, এত রাশির একটি উৎপাদক কত x-1, তাহলে কে এর ভ্যালু কত? তো এত রাশির একটি উৎপাদক যেহেতু x-1, তার মানে নিশ্চয়ই এখানে যদি আমরা 1 বসায় দিই তাহলে এটার ভ্যালু কত আসবে 0, 1 দিয়ে এটা সিদ্ধ হবে যেহেতু একটা উৎপাদক, ঠিক আছে। যেহেতু x-1 হচ্ছে একটা উৎপাদক, তাহলে এই রাশির মধ্যে যদি 1 বসায় দিই তাহলে এটা কী হবে সিদ্ধ হবে, যেহেতু উৎপাদক। তার মানে 1 হচ্ছে একটা মূল, একটা রুট, একটা সমাধান, তাহলে 1 বসায় দিলে এটার মান কত হবে 0 হবে। যেমন তুমি দেখো x² - 5x + 6, সবাই জানো এটার উৎপাদকের বিশ্লেষণ কী হবে x-2 x-3, তাহলে x² - 5x + 6 এটার উৎপাদকের বিশ্লেষণ কী হবে x-2 × x-3। তার মানে আমি জোর গলায় বলতে পারি যে x-2 একটা উৎপাদক, x-3 হচ্ছে আরেকটা উৎপাদক, ঠিক আছে। এখন তুমি দেখো তার মানে সোজা বাংলা x-2 একটা উৎপাদক, মানো কি মানো না, এটার একটা উৎপাদক হচ্ছে x-2। এখন তুমি দেখো 2 যদি বসা দাও তাহলে এটা 0 হয়ে যাবে। দেখো তুমি এখানে 2 বসা দাও, এটা 0 হয়ে যাবে। দেখো আসলে 0 হয় কিনা দেখো, তাহলে 2² - 5 × 2 প্লাস কত 6, 4 - 10 + 6, 6 আর 4 10 থেকে 10 গেলে কত থাকে 0। তার মানে x-2 যদি একটা উৎপাদক হয় তাহলে 2 বসালে কত আসবে 0 হবে। x-গরু যদি একটা উৎপাদক হয় তাহলে গরু বসালে কত আসবে 0 আসবে। বোঝা গেল ওকে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বেসিকটা শিখে আসলাম যে উৎপাদকের বেসিকটা কী, হ্যাঁ উৎপাদকের বেসিকটা কী, ঠিক আছে। সোজা বাংলা এটা মাইনাস না এসে প্লাসও আসতে পারে। তো তোমার কাজ কী হবে, এখানে যাহাই আসবে সেটাকে মনে মনে 0 করবা, 0 করে এক্সের ভ্যালু কত বের করবা, যেটা আসে সেটাই বের করবা।
এখন যদি প্রশ্নে থাকতো এক্স প্লাস ফাইভ বলে দিল, তাহলে এটাকে মনে মনে জিরো করবা, এটাকে মনে মনে জিরো করবা, তাহলে এক্সের ভ্যালু কত আসে -5। এখানে যেরকম x-1 বলেছে, তাহলে এক্সের ভ্যালু 1 আসছে। যদি প্রশ্নে x-1 না বলে x+5 বলতো, তাহলে এক্সের ভ্যালু কত আসতো? -5 আসতো। এখানে আমরা 1 বসায় দিব, আর এখানে আমরা যদি এটা বলতো তাহলে -5 বসায় দিতাম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, আমি এটা মুছলাম না, এটা রেখে দিলাম, চোখের সামনে থাকলে এটা মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা 1 বসায় দিলে এটা 0 হয়ে যাবে, 1 বসায় দিলে এটা 0 হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা জোর গলায় বলতে পারি যে এখানে যদি 1 বসাই, তাহলে 1 এর পাওয়ার 19 মাইনাস 6 × 1 এর পাওয়ার 11 প্লাস কে, এটার মান কত হবে? 0 হবে। আমরা দেখছি উৎপাদক হলে এক্সের মানটা বসায় দিলে 0 হয়ে যায়, একটু আগে দেখছি এখানে। আচ্ছা, তাহলে এক্সের মানটা কত? 1 বসায় দিলে এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 1 এর পাওয়ার 19 মানে 1, 1 এর পাওয়ার 11 মানে কি 1, তার মানে কি -5, তাহলে কে কত? +5। কে কত? +5। কে এর ভ্যালু কত? +5। কে এর ভ্যালু +5। শেষ। কে এর ভ্যালু +5। ক্লিয়ার? ওকে, মেইন লাইন হচ্ছে এইটা। তুমি যদি এই লাইনটা বুঝো তাহলে আর কোনো প্যারা নেই। এই যে তুমি এই লাইনটা বুঝলে আর কোনো প্যারা নাই, এটা বুঝলেই শেষ। এটা শেষ। এটা বুঝলে তুমি এটা কে এর মান তুমি বের করতে পারবা ইজি। আসো পরেরটা। ওকে, পরেরটা কি বলছে? এর একটা নির্ণায়ক দেখে বোঝা যাচ্ছে দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক হচ্ছে A2 B2 C2। দ্বিতীয় সারি মানে কি? এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে দ্বিতীয় সারি মানে কিন্তু এটা বলছে, এটার সহগুণক হচ্ছে A2 B2 C2, এটার সহগুণক হচ্ছে এটা। তাহলে A3 A2, দেখো আমি এই সারিটার সহগুণক নিচ্ছি, সহগুণক নিচ্ছি দ্বিতীয় সারির, কিন্তু ভুক্তি নিচ্ছি তৃতীয় সারি। দেখো তৃতীয় সারির ভুক্তি নিচ্ছি A3 B3 C3, দেখছো? A3 B3 C3 মানে ভুক্তিগুলি নিচ্ছি তৃতীয় সারির, কিন্তু সহগুণক নিচ্ছি দ্বিতীয় সারির। বুঝো কিন্তু, এই যে দ্বিতীয় সারির সহগুণক নিচ্ছি আর ভুক্তি নিচ্ছি কি? তৃতীয় সারির। মনে রাখবা, সহগুণক একটা সারির আর ভুক্তি হচ্ছে আরেকটা সারির। আজীবন অ্যান্সার কী হবে? 0। আজীবন অ্যান্সার কী হবে? 0। চোখ বন্ধ করে অ্যান্সার কী হবে? 0। চোখ বন্ধ করে অ্যান্সার কী হবে? 0। ঠিক আছে, মনে করো যে আমরা ভুক্তি নিচ্ছি A1 B1 C1। মনে করো আমরা ভুক্তি নিচ্ছি কত? A1 B1 C1। ভুক্তি নিচ্ছি A1 B1 C1, প্রথম সারি। ভুক্তি নিচ্ছি কি? প্রথম সারি। সে আমরা ভুক্তি নিচ্ছি প্রথম সারি, এই উপাদানগুলি নিচ্ছি, কিন্তু সহগুণক নিচ্ছি তৃতীয় সারির। তাহলে A3 সহগুণক ধরে নিলা A3, B3 সহগুণক ধরে নিলা B3, C3 সহগুণক ধরে নিলা C3। তাহলে এদেরকে যোগ করলা, 100% কত আসবে? 0। কারণ আমরা উপাদান নিয়েছি প্রথম সারি, কিন্তু সহগুণক নিয়েছি তৃতীয় সারির উপাদানগুলোর সহগুণক নিয়েছি। আজীবন কি আসবে? 0 আসবে। মানে উপাদান একটা, সহগুণক আরেকটার, আজীবন কি আসবে? 0 আসবে। ওকে, এবার আসো এইটা একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। 0 থেকে 1 পর্যন্ত x/x⁴ + 1। তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি। কি করতে পারি দেখো, আমরা যদি এখানে একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা কি খাটাবো দেখো, আমরা যদি ধরি যে x² আমরা যদি z ধরি, তাহলে অঙ্কটা শেষ। x² z ধরতে হবে, x² z। কেন? কারণ x² ডিফারেন্সিয়েট করলে কি 2x, একটা dx আসবে ওই পাশ থেকে, আর এখানে কি হবে? dz। তাহলে আমরা x এর রেসপেক্টে বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। তাহলে সুবিধা যেটা হলো যে x dx এটার ভ্যালু কত আসলো? হাফ dz। x dx মানে কি? হাফ dz। x dx মানে কি? হাফ dz। বোঝা গেল? ক্লিয়ার সবাই? তো তুমি লিমিট টিমিট বাদ দিয়ে চিন্তা করো, এসব লিমিট নিয়ে তোমার পরে থাকতে হবে না, তুমি লিমিটের দিকে তাকাইই না, জাস্ট তুমি অঙ্কটা করো। তাহলে কি আসবে? x dx এটার মান কত আসছে? হাফ dz। x dx এটার মান কত আসছে? হাফ dz। হাফ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কই যাবে? সামনে যাবে। হাফ dz, হাফ dz গেল, হাফ dz। এরপরে আসো, দেখো এতক্ষণ অঙ্কটা ছিল এক্স এর, দেখো dx এক্স এর, এখন অঙ্কটা কি জেড এর না? সব কিছু জেড এর রেসপেক্ট হচ্ছে না, সব জেডে চলে যাচ্ছে। ওকে, তাহলে সবাইকে জেড দিয়ে লিখতে হবে।
তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে কি? দেখো ভালো করে খেয়াল করো যে এক্স স্কোয়ার মানে জেড, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে কি? জেড স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 4 মানে কি? জেড স্কোয়ার। তাহলে আমরা জোর গলায় বলতে পারি এটা কি? জেড স্কোয়ার প্লাস কত? 1। শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, আমরা কিন্তু লিমিট বসাচ্ছি না, লিমিট পরে। এইবার তোমাদের একটা ফর্মুলা মনে আছে কিনা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে কী হবে? 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এক্স ছিল, উত্তরেও এক্স আছে, তো এখানে যেহেতু জেড আছে, উত্তরেও কি আসবে? জেড আসবে। তাহলে সামনে তো হাফ থাকবে, কোনো টেনশন নাই। তো বাকিটুকের মধ্যে কী হবে? জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বলা যায় না? জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বলা যায়, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলা যায়, একই কথা। তাহলে ফর্মুলা কি? 1/a, এর জায়গায় কত আছে? 1, এর জায়গায় কত আছে? 1 tan ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় জেড আছে আর এর জায়গায় কি আছে? 1 আছে, প্লাস কত? সি। তাহলে বুঝতে পারতেছো 1/1 মানে তো 1ই, z/1 মানে কি? জেড। দেখো যেহেতু আমাদের লিমিট আছে, ওই সিটা না লিখলেও চলবে, লিমিট থাকলে সি লাগে না। ওকে, তাহলে এতক্ষণ অঙ্কটা ছিল এক্সের, আমরা সিস্টেম দিয়ে অঙ্কটা করলাম জেডে, তাই না? কিন্তু আসলে তো অঙ্কটা এক্সের, তো লিমিটও এক্সের আছে। লিমিট কার আছে? এক্সের। তাহলে আমরা এক্সের লিমিট যদি বসাইতে চাই, তাহলে এটাকে এক্স আনতে হবে না? এক্সের লিমিটটা যদি বসাইতে চাই, এটাকে এক্স আনতে হবে। তাহলে কি, সরি, তাহলে কি করতে পারি? জাস্ট জেডকে আমরা কি বলতে পারি? জেড মানে কি? এক্স স্কোয়ার। জেড মানে কি? এক্স স্কোয়ার। এই তো এক্সে চলে আসলো অঙ্কটা, এবার এক্সে চলে আসলো। ঠিক আছে, ওকে। এবার লিমিটটা এক্সের লিমিটে বসায় দাও, এই যে এই লিমিটটা এক্সের, এই যে এক্সের লিমিট বসায় দাও। তাহলে লিমিট কত? 0 থেকে 1। অনেকে থার্ড ব্র্যাকেট দেয়া লেখে, আবার এটা লিখলেও চলে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলেও চলে, এভাবে লিখলেও চলে। তুমি অবজেক্টিভ সলভ করতেছো, থার্ড ব্র্যাকেট দিছো নাকি ফোর্থ ব্র্যাকেট দিছো নাকি 1 কোটি নাম্বার ব্র্যাকেট দিছো, এটা কোনো ব্যাপার না, আমাদের হচ্ছে এটা পারা দিয়ে কথা। তাহলে শুরুতে কী করতে হয় সবাই জানো, যে আগে কী করতে হয়? আপার লিমিট বসাইতে হয়। আপার লিমিট মানে কি? 1 কোথায় বসাবা? এক্সের পরিবর্তে বসাবা। তাহলে কি আসবে? হাফ tan ইনভার্স 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি? 1 মাইনাস, আপার লিমিট বসাইতে হয় মাইনাস লো লিমিট বসাইতে হয়, হাফ tan ইনভার্স 0 স্কোয়ার, 0 স্কোয়ার মানে কি? 0, সরি 0 স্কোয়ার মানে কি? 0। এবার তোমরাই বলো tan ইনভার্স 1 মানে কি? π/4 না? tan কতর ভ্যালু? 1, π/4, 45 ডিগ্রি, মাইনাস tan ইনভার্স 0 মানে কিন্তু 0, tan ইনভার্স 0 মানে কি? 0, তার মানে কি হাফ ইন্টু π/4, তার মানে কি? π/8, হাফ ইন্টু π/4 মানে কি? π/8, অ্যান্সার হচ্ছে π/8, π/8। শেষ, খুবই সহজ। তাহলে এরকম কেন ধরলাম? কারণ উপরে পাওয়ার ছিল 1, স্কোয়ার ধরলে এখানে 1 পাওয়া যায়, স্কোয়ার ধরলে এখানে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। ঠিক এই কারণে কিন্তু আমরা পাওয়ার 4কে না ধরে পাওয়ার 2কে ধরে নিছি, কারণ এটিকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যাবে। পাওয়ার 4কে না ধরে পাওয়ার 2কে ধরছি, কারণ এটিকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 1 পাওয়া যাবে, উপরে কিন্তু পাওয়ার 1ই আছে। ক্লিয়ার? ওকে, এবার আসো এইটা, যে এইটা তো গ্যাঞ্জাম, কেমনে কি? তো এইটার জন্য তোমাকে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? চলো একটু বলে আসি। যেমন আমি যদি বলি যে সাইন ইনভার্স মাইনাস এক্স, এটা কত? মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স মাইনাস এক্স কিন্তু মাইনাস সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, এখানে মাইনাস দিলে মাইনাসটা সামনে চলে আসে। সাইন ইনভার্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো সাইন ইনভার্স মাইনাস, এটাকে মনে মনে এক্স চিন্তা করো, সাইন ইনভার্স এটা প্লাস এক্স, মানে প্লাস কিছু একটা, যাক। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কি? মাইনাস সাইন ইনভার্স এক্স। এতটুকু বুঝতে পারছো যে মাইনাসটা সামনে চলে আসবে। আর এখানে তো ভিতরে মাইনাস নাই, তাহলে যা আছে তাই। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি করব? ঠিক আছে, দেখো বাইরে কিন্তু ইনভার্স আছে, ভিতরে কিন্তু নর্মাল আছে। বাইরে ইনভার্স আছে সাইন ইনভার্স, ভিতরে কিন্তু কজ আছে। কজ মানে কি? নর্মাল কজ, ইনভার্স না। ওকে, বাইরে কিন্তু ইনভার্স আছে, ভিতরে কিন্তু নর্মাল আছে। যদি এরকম বাইরে ইনভার্স থাকে আর ভিতরে নর্মাল থাকে, মানে চেহারাটা যদি এরকম হয় যে বাইরে টি ইনভার্স আর ভিতরে হচ্ছে টি টাইপের, ঠিক আছে? মানে টি ইনভার্স টি বলতে এটা T1 ইনভার্স, এটা T2 আর কি, ঠিক আছে? বাইরে যদি টি ইনভার্স থাকে, বাইরে যদি টি ইনভার্স থাকে মানে ট্রাইগোনোমেট্রিক ইনভার্স থাকে, আর ভিতরে থেকে ট্রাইগোনোমেট্রিক, যেমন সাইন ইনভার্স বাইরে, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স,
আর ভিতরে আছে ট্রাইগোনোমেট্রিক, কজ সাইন ট্রাইগোনোমেট্রিক। তার মানে মনে করো এটা 1 আর এটা কত 2, মনে করো একটা সাইন একটা কজ, এটা সাইন এটা কজের, এরকম আর কি। যদি এরকম টাইপের চেহারা হয় যে বাইরে ইনভার্স, ইনভার্সটা কি বাইরে আছে, যে বাইরে আছে ভিতরে না বাইরে আছে, তাহলে তুমি কি করবা, একদম কোনো কাহিনী ছাড়াই অঙ্কটা করা যাবে, একদম পানি ভাত। কেমনে দেখো, মাইনাস কোনো সমকোণী ত্রিভুজ আঁকার দরকার নাই, কোনো সমকোণী ত্রিভুজ এঁকে ট্রান্সফরমেশনের দরকার নাই। তাহলে কি করব, কজ এক্স মানে কি কজ থেটা, কজ থেটা মানে কি সাইন 90 মাইনাস থেটা, অঙ্ক শেষ। সাইন 90 মাইনাস থেটা, কজ থেটা মানে কি সাইন 90 মাইনাস থেটা, কজ থেটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থেটা। একই গল্প দেখো, এখানেও কিন্তু বাইরে ইনভার্স আছে, ইনভার্স বাইরে থাকলেই হবে, এই যে ইনভার্স বাইরে থাকবে আর ভিতরে থাকবে নর্মাল ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স বাইরে আছে তাহলে কি হবে, কজ থেটা বা কজ আলফা যাই বলো, তাহলে সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা, শেষ। ওকে, তো মাইনাস তো সামনে থাকবেই, তোমরা সবাই জানো যে সাইন ইনভার্স সাইন এটা আসলে কাটাকাটি যায় না, অপারেটর তো আর কাটাকাটি যায় না, মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। মানে ক্যান্সেল আউট বলতে এটা আসলে অপারেশন বিক্রিয়া করে বা একটা আরেকটার সাথে রিয়্যাক্ট করে এটা চলে যাবে। থাকবে কত, π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স। আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করি, থাকবে কত, π/2 মাইনাস কত এক্স, আর এখানে প্লাস আছে একই গল্প, এখানেও ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এটা বাদ হয়ে যাবে। থাকবে কত, π/2 মাইনাস কত 3x, অঙ্ক শেষ। মাইনাস ঢুকিয়ে দাও, মাইনাস π/2 প্লাস এক্স প্লাস π/2 মাইনাস 3x, তাহলে কী হলো, π/2 কাটা কী আসবে, মাইনাস 2x। তো মাইনাস 2x এটাই হচ্ছে অ্যান্সার। এবং কাজগুলি খুব ফাস্ট করতে হবে, এই জন্য কিন্তু আজকের লেকচারে আমি একটু ফাস্ট পড়াচ্ছি, একটু ফাস্ট। কেন, কারণ হচ্ছে অবজেক্টিভ কিন্তু একটু ফাস্ট না হলে কিন্তু তুমি আসলে হারিয়ে যাবে। তাহলে কজ থেটা হচ্ছে সাইন 90 মাইনাস থেটা, কজ আলফা হচ্ছে সাইন 90 মাইনাস আলফা, এই তো। তাহলে বাইরে বাইরে যদি ইনভার্স থাকে তাহলে এই টেকনিকটা আমরা ফলো করব, এই টেকনিকটা আমরা ফলো করব, যে এখান থেকে এখানে চলে গেলাম, এখান থেকে এখানে চলে গেলাম, ঠিক আছে। ওকে, এবার আসো, এটা কি বলছে, বলছে এত বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে পি এর মান কোনটি, মানে এত বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে পি এর মান কোনটি। তো আমরা কি জানি যে মনে করো এটা অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো এখানে একটা বৃত্ত আছে, সে এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে। ওকে, দেখো এখানে কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষ থেকে এতটুকু অংশ কেটে নিছে, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে এতটুকু অংশ কেটে নিচ্ছে। আগে বেসিকটা পড়াই। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কতটুকু আমরা সবাই জানি, 2√g² মাইনাস সি, 2√g² মাইনাস সি, এতটুকু অংশ কেটে নিলে। এইবার যদি একটা সেম কেস আমি বলি যে, এইবার তোমাকে আমি বললাম যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, একটা বৃত্ত আছে, এখানে দেখো ওয়াই অক্ষ এক্স অক্ষ একটা বৃত্ত এতটুকু অংশ কেটে নিছে, এখানেও ওয়াই অক্ষ এক্স অক্ষ একটা বৃত্ত কোনো অংশই কাটে নাই। দেখো এখানে কোনো অংশ কাটা গেছে, তোমরাই বলো এখানে কোনো অংশ কাটা গেছে, এখানে যেমন একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে বা এখানে একটা জ্যা আছে, এখানে কোনো অংশ কাটা গেছে, একটা বিন্দু কাটা যায়নি। তার মানে কি, এখানে 2√g² মাইনাস সি, এটার আসলে মান কত, 0, এখানে কোনো কাটাকাটি চাইনি। তার মানে সোজা বাংলা এখান থেকে কত আসবে, g² ইকুয়ালস টু কত হবে, সি হবে, g² ইকুয়ালস টু কত হবে, সি হবে। তার মানে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে g² ইকুয়ালস টু কত হবে, সি হবে, এক্স অক্ষকে স্পর্শ করলে g² ইকুয়ালস টু কত হবে, সি হবে। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে g² ইকুয়ালস টু সি ইউজ করতে হবে। তাহলে চলো করি। এবার তোমরাই বলো এই ইকুয়েশনটা আগে দেখো বেসিক ফর্মে আছে কিনা। বেসিক ফর্মে মানে কি, বা বেস ফর্মে মানে কি, x² এর কোফিশিয়েন্ট +1, y² এর কোফিশিয়েন্ট +1। কোফিশিয়েন্ট মানে কি, সহগ, মানে x² এর সহগ +1 এবং y² এর সহগ +1 থাকতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু 1 আছে, মানে +1, এখানে 1 আছে, +1, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশন রেডি আছে। ওকে, তাহলে g² ইকুয়ালস টু সি, এটা অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা অ্যাপ্লাই করতে চাই। আগে দেখতে হবে জি কত, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়, -2 না, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়।
আর -2 দিয়ে ভাগ করলে -g পাওয়া যায়, ওটা কেন্দ্র। -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাই, আমাদের কেন্দ্র লাগবে না। ওকে, তাহলে এক্সের সহগকে 2 দিয়ে ভাগ করি, তাহলে -8কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? -4। তাহলে জি এর ভ্যালু হচ্ছে -4, শেষ। এক্সের সহগ কত? -8, তাকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়। আবার ওয়াইয়ের সহগকে 2 দিয়ে ভাগ করলে এফ পাওয়া যায়। ওয়াইয়ের সহগকে, যেমন এখানে ওয়াইয়ের সহগ কত? -12, তাকে তুমি 2 দিয়ে ভাগ করো, হ্যাঁ 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা -6। তাহলে এফের ভ্যালু হচ্ছে -6। যাক, তাহলে এখানে এফ বাদ দাও, আমাদের লাগবে জি। ঠিক আছে, আমাদের সম্পর্কটা কি? জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে জি পেয়েছো কত? 4। আর সি কত? সি কত? পি। এই সি এর জায়গায় কি আছে? পি আছে না? ওকে, তাহলে সি কত? পি। সি কত? পি। সি কত? পি। তাহলে শর্ত মতে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আমাদের করতে হবে জি স্কোয়ার ইকুয়ালস টু কত? সি। কিন্তু জি মানে কি? -4 মানে কি? -4 স্কোয়ার ইকুয়ালস টু সি মানে কত? সি মানে কত? পি। তাহলে পি কত? 16। পি কত? আমাদের পি কত আসলো? পি আসলো কত? 16। তাহলে অ্যান্সার কত? 16। জাস্ট এটা মাথায় রাখতে হবে, যদি স্পর্শ করে এক্স অক্ষকে তাহলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তো যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, তার মানে এটা জি স্কোয়ার ইকুয়ালস টু সি, এটা এফ স্কোয়ার ইকুয়ালস টু সি দরকার নেই, তার মানে এফ এর এখানে ব্যাপারটা দরকার নেই। আর আবারও বলছি, এক্সের সহগকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়, ওয়াইয়ের সহগকে 2 দিয়ে ভাগ করলে এফ পাওয়া যায়, আর -2 দিয়ে ভাগ করলে -জি পাওয়া যায়, মানে কেন্দ্র পাওয়া যায়। হ্যাঁ, ওকে, এবার আসে এটা। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত এই অধিবৃত্তের? তো এখন তুমি অধিবৃত্তের ইকুয়েশনটা দেখে বুঝতে পারতেছো যে ওয়াই স্কোয়ার বাই 1 স্কোয়ার বলা যায়, মাইনাস এক্স স্কোয়ার বাই √2 স্কোয়ার বলা যায় ইকুয়ালস টু 1। এটা তো অধিবৃত্ত। ওয়াই স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই √2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। মানে মিলানোর জন্য যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। এটা মিলানোর জন্য এইভাবে করলাম, একটু মডেলিং করলাম আর কি, একটু মডেলিং করলাম। এখন এই অধিবৃত্তের ক্ষেত্রে এটা কিন্তু অনুবন্ধী অধিবৃত্ত, এটা কিন্তু কনজুগেট হাইপারবোলা, এটা অনুবন্ধী অধিবৃত্ত। ঠিক আছে, এটা কিন্তু অনুবন্ধী অধিবৃত্ত। ঠিক আছে, কারণ এখানে কিন্তু তোমার ওয়াইটা আগে আছে, এক্সটা কিন্তু পরে আছে, এটা অনুবন্ধী। তো তোমরাই বলো যে এখানে কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে? তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য একটু শর্টকাট করতেছি, দৈর্ঘ্য কী হবে? 2b স্কোয়ার বাই এ না 2a স্কোয়ার বাই বি? অবশ্যই 2a স্কোয়ার বাই বি। 2a স্কোয়ার বাই বি, 2a স্কোয়ার বাই বি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ কত? 1। এ হচ্ছে √2, এ হচ্ছে √2, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 1। এক্সের নিচে এ থাকে, ওয়াইয়ের নিচে বি থাকে, এক্সের নিচে এ, ওয়াইয়ের নিচে বি। তাহলে এ হচ্ছে √2, এ হচ্ছে √2, আর বি কত? বি হচ্ছে 1। বি কত? 1। 2a স্কোয়ার বাই বি, শেষ। তার মানে √2 হোল স্কোয়ার মানে কি? 2 ইন্টু 2 মানে কি? 4, 4 বাই 1 মানে 4। অ্যান্সার কত? 4। শেষ, অ্যান্সার কত? 4। জাস্ট সিম্পল, তুমি অধিবৃত্তটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে তুমি আবিষ্কার করলে এটা অনুবন্ধী অধিবৃত্ত, আর অনুবন্ধী অধিবৃত্তের ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য হচ্ছে 2a স্কোয়ার বাই বি, 2b স্কোয়ার বাই এ না। ওকে, শেষ, অঙ্ক শেষ। ক্লিয়ার সবাই? ওকে, এরপর একটা আসো। জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে এরকম দেখতে, 1 - i / 1 + i। তাহলে এটার মানে কি? এই জিনিসটার মানে কি? রিয়েল পার্ট অফ জেড। আরই মানে কি? রিয়েল পার্ট অফ জেড। জেডের রিয়েল পার্ট কত? তাহলে এবার আগে জানতে হবে যে রিয়েল পার্ট জিনিসটা কি। মনে করো আমি তোমাকে বললাম যে a + ib এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কত আর ইমেজিনারি পার্ট কত? তো এই কমপ্লেক্স নাম্বারের মনে করো এটা জেড, কমপ্লেক্স নাম্বারকে বেসিকলি জেড দিয়ে প্রকাশ করা হয়। তো আমি যদি বলি যে রিয়েল পার্ট অফ জেড, তাহলে কত হবে? আর ইমেজিনারি হচ্ছে im দিয়ে প্রকাশ করা হয়, ইমেজিনারি পার্ট অফ জেড সেটা কত হবে? প্রায়ই প্রশ্নে এরকম আসে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেয়, বলে তার আরই মানে কি? রিয়েল পার্ট অফ জেড, জেড মানে কি? এই কমপ্লেক্স নাম্বার। আর im মানে কি? ইমেজিনারি পার্ট অফ জেড মানে কি? এই কমপ্লেক্স নাম্বার। বলবে রিয়েল পার্ট অফ জেড কত আর ইমেজিনারি পার্ট অফ জেড কত। ওকে, তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হচ্ছে এইটা, তাহলে রিয়েল পার্ট কত? এ, আর ইমাজিনারি পার্ট হচ্ছে আই এর সাথে যা থাকবে সেটা, মাথায় যেন থাকে। কোন একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হচ্ছে আই ছাড়া পার্টটা,
এখানে কোনো আই আছে, এর সাথে কোনো আই আছে? নাই, আই ছাড়া পার্টটা। আর ইমাজিনারি পার্ট হচ্ছে আয়ের সাথে যেটা লেগে থাকবে সেটাই, আই না কিন্তু, আয়ের সাথে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, মনে থাকবে কি বলছি? ওকে, তাহলে আয়ের সাথে লেগে আছে কত? বি, তাহলে বি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আসলে আমরা করি আমরা। তাহলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার যদি এরকম থাকে তাহলে না এটা অ্যান্সার হয়, কমপ্লেক্স নাম্বার যদি এরকম হয় তাহলে অ্যান্সারটা এরকম হয়। কিন্তু কমপ্লেক্স নাম্বারটা কি বাজে দেখতে, তাহলে এই বাজে চেহারাটাকে আগে এই ফর্মে আনতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। তাহলে বাজেটাকে এই ফর্মে নিয়ে আসো। তাহলে কী হবে? নিচে হচ্ছে 1 + i আর উপর হচ্ছে 1 - i। ওকে, এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো, হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো। হরে হচ্ছে 1 + i, প্লাস আছে তাহলে তার অনুবন্ধী কী হবে? মাইনাস, তার অনুবন্ধী হচ্ছে মাইনাস, উপরেও গুণ করবো নিচেও গুণ করবো। তাহলে উপরে কত হলো? a - b হোল স্কোয়ার, আর নিচে কি হলো? a² - b স্কোয়ার। এবার দেখো a - b হোল স্কোয়ার মানে কি? a² - 2i ab + b স্কোয়ার, পানি ভাত। 1² মানে তো 1, মাইনাস মানে তো মাইনাস, i² আবার কত? -1, i² মানে কি? মাইনাস, মানে সবাই জানে। আচ্ছা, তাহলে এবার মুখোমুখি করা যাবে। i² মানে কি? -1, আবার এখানে কত? 1, -1 আর 1 কাটাকাটি থাকে কত? -2i। বুঝো কিন্তু i² মানে কি? -1, এটা +1 কাটাকাটি, তাহলে -2i, আর নিচে কত? 1 + 1 মানে কি? 2, তাহলে অ্যান্সার কত? -i, অ্যান্সার কত? -i। ভাই এরকম তো আসলো না, আসলো তো -i। এইবার চলো এটাকে মডেলিং করব, এটাকে মডেলিং করব। -i মানে কি? 0 + i × -1, একটু মডেলিং করলাম, -i কে একটু মডেলিং করলাম, কি বললাম? 0 + i × -1, তার মানে কি? তার মানে তোমাদের ভাষায় এই যে দেখো a + ib, a + ib, a + ib, a + ib। হ্যাঁ, এবার তোমরা বলো রিয়েল পার্ট চেয়েছে, রিয়েল পার্ট কত? এই যে 0, রিয়েল পার্ট মানে কি? এ এখানে কত আছে? 0, তো রিয়েল পার্ট কত? 0। যদি প্রশ্ন বলতো ইমাজিনারি পার্টটা বের করো, ইমাজিনারি পার্ট কত হতো? আয়ের সাথে কোনটা লেগে আছে? আয়ের সাথে কিন্তু 1 লেগে নাই, -1 লেগে আছে। যদি এটা প্রশ্ন করতো ইমাজিনারি পার্ট কত, তাহলে -1। যদি প্রশ্ন বলতো এটা, তাহলে এটার জন্য রিয়েল পার্ট কত? দুইটাই লিখে দিচ্ছি, রিয়েল পার্ট কত? 0, আর যদি প্রশ্ন বলতো ইমাজিনারি পার্ট কত, তাহলে হয়তো -1। আয়ের সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আসো এটা বলছে এটা একটা পরাবৃত্ত, দেখে বোঝা যাচ্ছে, আর এটা আরেকটা পরাবৃত্ত, দুইটির উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, দুইটার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তার মানে সোজা বাংলা, এটার উপকেন্দ্র বের করো, এটার উপকেন্দ্র বের করো, ওই দুটা পয়েন্টের ডিস্টেন্স বের করো, তাই তো? এটা হচ্ছে মেইন প্রশ্নটা। চলো তাহলে দেখি আমরা পারি কিনা। তাহলে এটার উপকেন্দ্র কী হবে? y² হচ্ছে -4ax, তাই না? y² হচ্ছে -8x, তার মানে কি? y² হচ্ছে -4ax, আর এটাকে আদর করে কি লিখতে পারি? x² হচ্ছে 16y, তার মানে কি? 4ay, 4ay। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইটার জন্য উপকেন্দ্র কত হবে? এইটার জন্য উপকেন্দ্র কত হবে? হ্যাঁ, উপকেন্দ্র কি? a0 না -a0? যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে? -a0। তাহলে এটার উপকেন্দ্র, এটার উপকেন্দ্র ধরো, উপকেন্দ্রকে তুমি ধরো যে এটা হচ্ছে ফোকাস f1 ধরো, হ্যাঁ, তাহলে কী হবে? -20। এখানে a কিন্তু 2, a কত? 2, a হচ্ছে কত? 2, তাহলে এটা হয় -a0, তাহলে -20। ঠিক আছে, a কিন্তু 2, তাহলে ফর্মুলা কি? -a0 মানে কি? -20। নাকি? এবার আসে এইটা f2, তাহলে এটার উপকেন্দ্র কী হবে? এটা উপরের দিকে না, তাহলে কি? 0b, 0b। ওকে, 0b, তাহলে 0, এখানে b কত আছে? 4, এই যে 4by। ঠিক আছে, বা তুমি যেমন বলো 0a বলো, হ্যাঁ 0a বলো, সমস্যা নেই। তাহলে একটা -20, একটা 04, শেষ। একটা -20 আর এটার কত? 04। এবার এই দুটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে, -20 আর কত? 04, শেষ। তাহলে দুইটা পয়েন্টের ডিস্টেন্স মানে কি? f1 f2 বের করতে হবে। দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যে কেউ বের করতে পারে, -2 - 0 হোল স্কোয়ার -2 স্কোয়ার, +0 - 4 হোল স্কোয়ার মানে 0 স্কোয়ার।
তার মানে কি 4, এখানে 16, 16 আর 4 20, 4 5 20, 2√5 শেষ। তুমি যত বেশি ক্যালকুলেট করবা তত দেখবা তোমার ক্যালকুলেশন স্পিড বাড়তেছে। 2√5 যত বেশি ক্যালকুলেট করবা তত বেশি তোমার ক্যালকুলেশন স্পিড বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা এটার উপকেন্দ্র বের করেছি -a0, এটার উপকেন্দ্র বের করেছি 0b, 0b বা 0a যাই বলো আর কি, 0a মনে রাখো, 0a। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এ হচ্ছে 2 আর এখান থেকে এ হচ্ছে কত 4। তাহলে এটার ফর্মুলা ছিল -a0 আর এটার ফর্মুলা ছিল 0a। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করেছি। ক্লিয়ার? ওকে, এবার আসে এইটা কি বলছে, ওয়াই স্কোয়ার হচ্ছে 4x আর y - 2x হচ্ছে 2। ওয়াই স্কোয়ার কত 4x আর y - 2x হচ্ছে 2, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে। আচ্ছা, তাহলে আমাদের একটা শর্টকাট জানা থাকলে খুব ভালো হবে। শর্টকাটটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার হচ্ছে 4ax এবং y হচ্ছে mx দ্বারা এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 8/3 s²/m³। এটা মনে রাখতে হবে। এই শর্টকাটটা মনে থাকলে তুমি অঙ্কগুলি খুব ফাস্ট করতে পারবা, নাহলে কিন্তু পুরো অঙ্ক করতে হবে মাথা নষ্ট। মাথা নষ্ট মানে কি, একটু বড় হয়ে যাবে, কঠিন না, বড় হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, যে তুমি যদি কোনোদিন দেখো এই চেহারাটা দেখো যে ওয়াই স্কোয়ার হচ্ছে +4x অথবা 4x -4x হলেও সমস্যা নেই, আর y হচ্ছে mx। হ্যাঁ, সি নেই কিন্তু, সি কিন্তু 0, সি কত 0। যদি এরকম দেখো তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত 8/3 s²/m³। আর এটা একটা ভাই আছে, এটার ভাই হচ্ছে যে y² 4x না, এটা হচ্ছে x² 4ay এবং y = mx এবং y = কত mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে 8/3 s²m³। এ হচ্ছে সামান্য পার্থক্য। এখানে y² 4x, এখানে x² 4y, এটা y², এখানে x², এখানে mx, এটা mx, এখানেও c0, এখানেও c0, mx + c, c0। আর এখানে ক্ষেত্রফল হচ্ছে 8/3 s²/m³, আর এখানে 8/3 s² × m³। এখানে ভাগ আছে, এখানে গুণ আছে, শেষ, এতটুকু। ওকে, তাহলে এখন পরীক্ষায় কোনটা আসছে? y²-এরটা আসছে, তাহলে 1 নম্বরটা আসছে। ওকে, তাহলে 1 নম্বরের বেসিকটা আমরা ইউজ করে দিই, 1 নম্বরের বেসিকটা ইউজ করে দিই। তাহলে এখান থেকে আমরা বেসিকটা ইউজ করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল কত আসবে, শর্টকাট দিয়ে করি। ওকে, বলো আমাদের এই অঙ্কে y² 4ax, এ কত 1 না, এ কত 4ax, এ কত 1। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কে এ হচ্ছে 1। কারণ দেখো এই শর্টকাট দিয়ে তুমি যখন অঙ্কটা করতে যাবা তখন তোমার এ লাগবে আর এম লাগবে। কি লাগবে? এ লাগবে আর এম লাগবে। 8/3 তো কনস্ট্যান্ট, এ লাগবে আর এম লাগবে। তাহলে আমাদের এই অঙ্কের জন্য এ কত 1, তাহলে এ হচ্ছে 1। আর এখানে দেখো, এখানে ভাঙলে y কত 2x না, y কত 2x না, তাহলে y = mx, m কত 2, তাহলে বোঝা যাচ্ছে এখানে m কত 2। তাহলে এ হচ্ছে 1 আমাদের এই অঙ্কের জন্য, m হচ্ছে কত 2, এ হচ্ছে 1 আর m কত আসছে 2 এই অঙ্কের জন্য। তাহলে ক্ষেত্রফল কত আসবে 8/3 s²/m³, যা শর্টকাটটা 8/3 s², এ কত 1, তাহলে 1² আর m³ মানে কি 2³। তাহলে কত আসবে 8 8 কাটা 1/3, এই যে 2³ মানে 8 আর 8 কাটা 1/3, শেষ 1/3। বোঝা গেল? তাহলে এই শর্টকাটটা জানা থাকলে অঙ্কটা শেষ। এবার আসে এটা আবার কি জিনিস বলছে, tan θ হচ্ছে 3/4। 3/4 মানে কি, 3/4 এর আগে কিছু নাই, তার মানে কি আছে, প্লাস আছে, মানে tan θ পজিটিভ। 3/4 এর আগে কিছু নাই মানে কি, প্লাস আছে, মানে tan θ পজিটিভ। tan θ কি পজিটিভ, প্লাস পজিটিভ, ধনাত্মক। তারপরে কি জানি একটা বলছে 0 থেকে থেটা হচ্ছে 90-র মধ্যে, 0 থেকে থেটা কি 90-র মধ্যে, তার মানে কি প্রথম চতুর্ভাগে। আচ্ছা,
এবার বলছে এই যে জিনিসটার মান কত এটা বের করো। এটা তো 19 অঙ্ক, এটা কিন্তু এখন সময় নষ্ট হবে, এটা একদম পুরোপুরি 19 অঙ্ক। তো তুমি এটা 19 কনসেপ্ট দিয়ে তুমি এটা করতে পারবে, 19 কনসেপ্ট দিয়ে তুমি এটা করতে পারবে। ইভেন তুমি আরও সহজে করতে পারো, ঠিক আছে, তুমি আরও সহজে করতে পারো। কী করা যায় জানো, দেখো এটাকে আরও সহজে করা যায়। স্কোয়ার মান না করে, হ্যাঁ স্কোয়ার টোয়ার না করে তুমি এভাবে করো যে tan যদি 3/4 হয়, দেখো tan, হ্যাঁ দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তো এটাকে থেটা চিন্তা করো, ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটাকে থেটা চিন্তা করো। তো আমরা যাকে থেটা চিন্তা করব তার অপোজিটটা কি, লম্ব, আর এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কত 5, 3 4 5, 3 4 হলে এটা 5 হয়, মুখস্থ হয়ে গেছে, পিথাগোরিয়ান ট্রিপল, হ্যাঁ পিথাগোরিয়ান ট্রিপল। আচ্ছা তাহলে এবার তুমি দেখো এটা তো tan কত 3/4, তো তুমি বলো তাহলে সাইন কত হবে। tan তো লম্ব বাই ভূমি, তাহলে 3/4, তো সাইন কি লম্ব বাই অতিভুজ না, তাহলে সাইন কি হবে 3/5। তাহলে কস কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4, অতিভুজ কত 5, তাহলে 4/5, শেষ, একটা ছবি দিয়েই হয়ে গেল। tan তো লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে tan, তাহলে সাইন তো লম্ব বাই ভূমি না, সাইন কি লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5, কস কি ভূমি বাই অতিভুজ 4/5, শেষ হয়ে গেল। সাইন জানো, কস জানো, সব মান বসায় দাও। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার কত আসবে, তাহলে এখান থেকে সব মান বসায় দাও, তাহলে মানগুলি তুমি বসায় দাও। ওকে, কি আসবে, সাইন মানে কি 3/5, মাইনাস কস মানে কি 4/5, আর এখানে 3/5 প্লাস 4/5, শেষ। যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, উপরে নিচে 5 দিয়ে গুণ করো, তাহলে কি আসে 3 - 4, এখানে কি আসে 3 + 4, তাই না। উপরে 5 দিয়ে গুণ করো, 5 5 কাটা, নিচে 5 দিয়ে গুণ করো, 5 5 কাটা, এটা হচ্ছে ক্যালকুলেশনের টেকনিক। অনেকে বলে হ্যান্ড ক্যালকুলেশন বুঝি না, অনেকে কী করে এখানে লসাও করে, সময় নষ্ট। উপরে 5 নিচে 5 দিয়ে গুণ করো, সমস্যা কি, উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করাই যায়। তাহলে উপরে 5 দিয়ে গুণ করলে কী হবে, 5 5 কাটা, 3 - 4, নিচে 3 + 4, তার মানে কি উপরে -1 আর নিচে কত 7, -1/7, -1/7, শেষ। দেখো আমি কোনো স্কোয়ার মার করে নেই, কিচ্ছু করে নেই, জাস্ট সিম্পলি ছবি থেকে সাইন কস বের করেছি, ছবি থেকে আমরা সাইন পেয়েছি এবং কস পেয়েছি, অ্যান্ড আফটার দ্যাট আমরা এই মানটা বের করে ফেলছি। আবার মান বের করার সময় আমরা লসাও করি নেই, লসাও ছাড়া শর্টকাটে করে ফেলছি। সেই টেকনিকগুলি তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি শিখতে পারবে। এবার কি বলেছে, দুইটা বৃত্ত আছে, পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। কিভাবে, অন্তস্থভাবে স্পর্শ করেছে। ওকে, তাহলে পি এর মান কত, তা আমরা বলছি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে, পি এর মান কত, তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, একই, আচ্ছা এই একটা বৃত্ত, আর এই হচ্ছে আরেকটা বৃত্ত, ঠিক আছে। এখন বলবো যে আমরা পরীক্ষার হলে কি স্মার্ট বোর্ড পাবো, এত ডিজাইন করে আঁকবো, আরে তোমাকে তো আমি বুঝাচ্ছি, তাই না, পরীক্ষার হলে তোমার স্মার্ট বোর্ড লাগবে না, তো তুমি এখান থেকে কনসেপ্টটা নিয়ে যাও, তুমি হাত দিয়ে আঁকো না, তুমি এটা বৃত্ত বলে চালা দাও না, সমস্যা কি, কে দেখবে তোমার, এই যে অন্তস্থভাবে স্পর্শ করছে, তোমার লাইফ তোমার ইচ্ছা, তাই না। আর এটা তো তুমি কি মানে খারাপ কিছু করছো, খারাপ তো কিছু করো নাই, তোমার সময় বাঁচাইছো তুমি, ওকে, অবৈধ তো কিছু করো নাই, ওকে। তাহলে অন্তস্থভাবে স্পর্শ করছে, মনে করো এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা, আচ্ছা এই যে বড়টার কেন্দ্র হচ্ছে এইটা, আর ছোটোটার কেন্দ্র হচ্ছে এইটা, সে বড়টার কেন্দ্র হচ্ছে C1 আর ছোটোটার কেন্দ্র কত C2। এখন তুমি দেখো তাহলে বড়টার ব্যাসার্ধ কতটুকু, বড়টার ব্যাসার্ধ কী হবে, যে এখান থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটা না, আর ছোটোটার ব্যাসার্ধ কী হবে, এখান থেকে এই পর্যন্ত না, তাহলে বড়টার ব্যাসার্ধ হচ্ছে R1, এইখান থেকে এই পর্যন্ত R1, আর ছোটোটা কি R2, বড়টার ব্যাসার্ধ কি এখান থেকে এই প্রান্ত পর্যন্ত, ছোটোটার ব্যাসার্ধ কি এখান থেকে এতটুক, ওকে। এবার তুমি কি বুঝতে পারতেছো, যদি অন্তস্থভাবে স্পর্শ করতে হয়, দেখো এই পয়েন্টটি কিন্তু ভেতর থেকে টাচ করছে, বাইরে থেকে না, এটা হচ্ছে বহিস্থভাবে টাচ, বাইরে থেকে, ওকে, এটা হচ্ছে অন্তস্থভাবে। যদি তোমার এই পয়েন্টে অন্তস্থভাবে টাচ করতে হয়, তাহলে তোমার কী হইতে হবে, R1 থেকে তুমি R2 বাদ দিয়ে দাও, দেখো R1 থেকে R2 বাদ দিয়ে দাও, তাহলে কি কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে না, R1 থেকে R2 বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি C1 C2 পেয়ে যাবে না, এটাই তো। তাহলে C1 C2 ডিস্টেন্স হচ্ছে R1 - R2, মানে সোজা কথা বড়টা মাইনাস ছোটোটা, এখানে R1টা বড় ধরছি, R2 ছোটো ধরছি, এই তো, ওকে।
তাহলে যদি অন্তস্থভাবে স্পর্শ করতে হয় তাহলে এই শর্তটা মানতেই হবে, এই শর্তটা মানলে সে অন্তস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, বোঝা গেল কি বলছি? ওকে, তাহলে তো অঙ্ক হয়েই গেল, তাহলে এই শর্তটা ইউজ করতে হবে। এখন দেখো, তাহলে এটা কিন্তু একটু বড় অঙ্ক আছে। প্রথম কথা হচ্ছে এটার কেন্দ্র বের করতে হবে, এটার কেন্দ্র বের করতে হবে। এই যে দেখো C1 C2, তারপরে C1 মানে কি এটার কেন্দ্র, C2 মানে কি এটার কেন্দ্র। এখন এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটার কেন্দ্র কত, 0 0। এই যে x² + y² = p², এটার কেন্দ্র কত, 0 0। আর এটার কেন্দ্র কত হবে, x এর সহগকে -2 এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বেস ফর্মে আছে, 1 1 আছে এখানে সহগ। যাই হোক, তো x তো নাই, তাহলে x এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 0। আর y এর সহগ মানে কি, -8, -8কে -2 দিয়ে ভাগ করলে কত আসে, 4। তাহলে এটা আমাদের একটা সেন্টার মনে করো C1, এটা আরেকটা সেন্টার মনে করো C2। ঠিক আছে, ওকে। তাহলে C1 C2 মানে কি, C1 থেকে C2 ডিস্টেন্স, এটা কত 0 0, এটা কত 0 4। তো এটা গরু ছাগলও বুঝতেছে। ঠিক আছে, এটা হচ্ছে 0 0 আর এটা কি 0 4। তাহলে এটা ডিস্টেন্স কত, 4। 0 0 0 4 একদম। মানে তুমি মনে করো যে রাস্তায় হেরে যাচ্ছ, কোনো একটা হাম্বা যাচ্ছে, তুমি জিজ্ঞেস করলো যে একটা হাম্বা ঘাস খেতে খেতে যাচ্ছে, 0 0 আর 0 4 এর ডিস্টেন্স কত, বোঝা যাচ্ছে 4। তাহলে C1 থেকে C2 ডিস্টেন্স কত, 4। C1 থেকে C2 ডিস্টেন্স কত, 4 = R1 - R2। আসলে R1 - R2 না, বড়টা মাইনাস ছোটটা। এখন R1 বড় হলে R1 - R2, R2 বড় হলে R2 - R1, শেষ, বড়টা মাইনাস ছোটটা। তাহলে প্রথম কথা হচ্ছে এটার ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এটার ব্যাসার্ধ কত, P না, এই যে p² মানে কি, ব্যাসার্ধ কত, P, ধরলাম R1 হচ্ছে P। আর R2 কত হবে, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে, কি করছো, √, এই যে 0² ফর্মুলা, 0² + 4² যে 4² মাইনাস কি হবে C, এই যে √G² + F² মাইনাস C, C কত হবে, -9, √G² + F² - C। হ্যাঁ, তাহলে 0² + 4² - C, C নিজেই -9, আমার কিছু করার নাই। ওকে, তাহলে কি হবে, তাহলে এটা 16 আর 9, 16 9 মানে কি 25, √25 মানে কি 5, শেষ, √25 মানে কি 5। ওকে, তাহলে এখন R1 হচ্ছে P আর R2 হচ্ছে 5। তো এখন একটা গ্যাঞ্জাম হচ্ছে যে P বড় নাকি 5 বড়, তুমি জানো না। তো তুমি ধরে নাও যে P বড়, -5, শেষ। তাহলে P কত আসে, 5 আর 4 9। ও, তাহলে দেখো 9 কিন্তু অ্যান্সার মিলে নাই, তার মানে বোঝা যাচ্ছে P ছোট। তাহলে বোঝা যাচ্ছে P ছোট, তাহলে এক কাজ করো, তাহলে 5 - P করো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে P ছোট, তাহলে 5 - P। ওকে, তাহলে P হচ্ছে 5 - 4, তার মানে কি 1। লজিক বুঝছো? আমরা কিন্তু প্রশ্ন থেকে কোনো হিন্টস পাই নাই কে বড় কে ছোট। সো শুরুতে P বড় ধরে নিলাম, দেখলাম অপশনে নাই। ঠিক আছে, শুরুতে কিন্তু P কে বড় ধরে নিছিলাম, তাহলে P - 5 বলছিলাম, যেহেতু P বড় আর 5 ছোট। P - 5 দিয়ে অঙ্ক করে দেখলাম P এর মান আসে না, অপশন থেকে কোনোটা কমন পড়ে নাই। এবার P কে ছোট ধরলাম, 5 কে বড় ধরলাম, তাহলে 5 - P, যেটা বড় সেটা আগে, যেটা ছোট ওটা পরে। তাহলে এইবার কত, P কত, 5 - 4 মানে কি 1, 1 অপশনে আছে, এই যে 1 অপশনে আছে, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? সো এটা R1 - R2 না শিখে বড় মাইনাস ছোট শেখো। ওকে, আচ্ছা, এবার বলছে যে এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। ওকে, কি বলেছে, এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। আমরা জানি জটিল মূলদ্বয় কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। তাহলে 1 - I এটা একটা জটিল সংখ্যা, তাহলে এটার জোড়া কি হবে 1 + I, এটার কনজুগেট বা অনুবন্ধী। তাহলে যেহেতু একটা মূল 1 - I, চোখ বন্ধ করে আরেকটা মূল কি হবে 1 + I। জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করা যা কথা, এই দুইটা মূল নিয়ে সমীকরণ বের করা কিন্তু একই কথা। এই মূল বিশিষ্ট সমীকরণ বের করা যা কথা, এই দুইটা মূল নিয়ে গঠিত সমীকরণ বের করা একই কথা, কারণ একটা 1 - I হলে চোখ বন্ধ করে আরেকটা হবে 1 + I, চোখ বন্ধ করে আরেকটা হবে 1 + I। তাহলে একটা 1 - I হলে আরেকটা 1 + I হবেই। একটা যদি 1 - I হয় তাহলে চোখ বন্ধ করে আরেকটা 1 + I হবেই। তাহলে এই দুইটা মূল নিয়ে গঠিত সমীকরণটা কী হবে সেটা বের করলেই হবে, তাই না? ওকে, তাহলে দুইটা মূল নিয়ে গঠিত সমীকরণ, সুতরাং ইকুয়েশন একটু শর্টকাটে লিখতেছি, কী হবে, x² - মূলদ্বয়ের যোগফল × x
প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0, মনে পড়ে? এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, তাহলে এই দুটার যোগফল, তার মানে কি 1 মাইনাস আই প্লাস 1 প্লাস আই যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, তাহলে একটা 1 প্লাস আই, একটা কি 1 মাইনাস আই গুণফল ইকুয়াল টু কত? 0। তাহলে কত আসবে? এক্স স্কোয়ার, দেখা যাচ্ছে এখানে আই আই কাটা, তো থাকলো কত? মাইনাস 1 আর 1 যোগ করলে 2 প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 0। অঙ্ক শেষ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস, এই মাইনাস হচ্ছে এই মাইনাস, কিন্তু আবার আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে +1। দেখো 1 স্কোয়ার মানে 1, মাঝখানে একটা মাইনাস ছিল, আবার আই স্কোয়ার মানে -1, মানে মাইনাস মাইনাসে +1, তাহলে কত আসলো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু কত? 0। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। শেষ শেষ। এবার আসো এইটা কি বলেছে, এত এর মান কোনটি, এত এর মান কোনটি? তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, সবাইকে ট্যান ইনভার্সে নিয়ে যাবো। দেখো উত্তরও ট্যান ইনভার্সে, উত্তরে কি আছে দেখো, ট্যান ইনভার্সে আছে, উত্তরও কিন্তু ট্যান ইনভার্সে আছে। আমরা সবাইকে ট্যান ইনভার্সে নিয়ে যাব, ঠিক আছে? তো এটা তোমরা নিজেরাই করতে পারবে, ট্যান ইনভার্সে কেমনে যায়। তাহলে সাইন ইনভার্স 3/4, এখান থেকে যাবো কি ট্যান ইনভার্সে। আচ্ছা, তাহলে কেমনে করে? রূপান্তর, আমরা পৃথিবীর যে কোনো ইনভার্স থেকে যে কোনো ইনভার্সে রূপান্তর করতে পারি। তাহলে সাইন ইনভার্স 4/5, তাহলে ট্যান ইনভার্স কী হবে? তাহলে তুমি এটাকে অ্যাঙ্গেল চিন্তা করো, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 3, বুঝতেই পারতেছো, 3 4 5 পিথাগোরিয়ান ট্রিপল। আচ্ছা, তাহলে সাইন থেকে যাবো কোথায়? ট্যানে। কেন যাবো? কারণ ট্যানের ফর্মুলাটা ইজি আর জনপ্রিয়, আর উত্তরও ট্যানই আছে, এই জন্য ট্যান ইনভার্স। তাহলে ট্যান কী হবে? লম্ব বাই ভূমি 4/3, তাহলে এটা ট্যান ইনভার্স রেডি আছে। এবার এটার জন্য আরেকটা ছবি, কিন্তু এই কাজগুলি খুব ফাস্ট করতে হবে, এই কাজগুলি স্লো মোশনে করা যাবে না। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি এটাকে অ্যাঙ্গেল চিন্তা করলে অবশ্যই এটা ভূমি, ভূমি কত? 2, আর অতিভুজ কত? √5। তাহলে লম্ব কী হবে? ভূমি জানো 2, অতিভুজ কত? √5। তাহলে লম্ব কী হবে? ভূমি বের করছো, অতিভুজ বের করছো, মানে প্রশ্নই দেয়া আছে লম্ব কী হবে? পিথাগোরাস থেকে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে কি 5 - 4 √1, √1 মানে কি 1, তা লম্ব কত? 1। তো এবার আসো এদিকে, লম্ব কত? 1। তাহলে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? 1 আর ভূমি কত? 2, শেষ। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2, শেষ। তাহলে কি শিখলাম? যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স কত? ওয়াই। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। কারণ এখানে একটা বিষয় একটু মাথায় রাখবা, এই ফর্মুলাটা কখন হয়? যখন এক্স ওয়াই লেস দেন 1। এই ফর্মুলাটা কখন করা যায়? যখন এক্স ইন্টু ওয়াই লেস দেন কত? 1। আমি কিন্তু এটার উপর ভালো একটা অঙ্ক করিয়েছি কৃষিগুচ্ছের সলিউশনে, কৃষিগুচ্ছের সলিউশনে ইউটিউবে পাবে, আমার যে ইউটিউব প্লেলিস্টেই আছে কৃষিগুচ্ছের সলিউশনে ত্রিকোণমিতি দ্বিতীয় পত্র, ত্রিকোণমিতি দ্বিতীয় পত্র, এখানে একদম এরকম টাইপের একটা অঙ্ক ভেঙে করিয়েছি, তোমরা কাইন্ডলি গিয়ে দেখে নেবে। কৃষিগুচ্ছ কোয়েশ্চেন সলভ ত্রিকোণমিতি দ্বিতীয় পত্র। যে এক্স ওয়াই লেস দেন 1 হলে কিন্তু এই ফর্মুলাটা হয়, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হয় ওইখানে সুন্দর করে বলে দেওয়া আছে, তোমরা ওইটা কিন্তু একটু দেখে নিবে। যদিও এই অঙ্কে লাগতেছে না, স্টিল একটু দেখে নেবে। আচ্ছা, তাহলে এখানে লসাগু নিতে হবে, তাহলে এটা কত হবে? 6। তাহলে 6 হবে তো, 3 আর 2 6, তাহলে 2, 4 2 8, 3, আর এখানে 2 দিয়ে কাটলে 2/3, 1 থেকে 2/3 1/3। ক্যালকুলেশন, ক্যালকুলেশন তুমি তোমার মতো করে করবা। 8 আর 3 কত? 11, 11/6 ইন্টু 3, 11/2 হবে আনসার। ট্যান ইনভার্স 11/2, ট্যান ইনভার্স 11/2, এই যে শেষ। ভাই যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ তুমি পারবা, যোগ বিয়োগ তুমি পারবা, জাস্ট এই ছবি দুটা তাড়াতাড়ি তুমি করে ফেলবা। মুখে মুখে করতে পারলে আরও ভালো, আর যদি মুখে না পারো তো তাড়াতাড়ি এটা এঁকে করে ফেলবা, কারণ এরপরে আবার ফর্মুলা ইউজ করে অ্যান্সারটা আনতে হবে। ওকে,
এবার হচ্ছে এটা ডিডি এক্স অফ লগ এক্স, লগ কত এক্স টু দ্য বেস কত 10, লগ এক্স টু দ্য বেস কত 10। সো এখানে বেস কিন্তু ই নাই, যদি বেস ই থাকতো তাহলে ডিডি এক্স অফ লন এক্স হইতো বা এলএন এক্স হইতো, বেস ই হলে এলএন হয়ে যায় বা লন হয়ে যায় তোমাদের ভাষায়। তো এখন কিন্তু এবার তো বেস 10 বলছে, এটার ফর্মুলা তো পারি না। যদি বলতো প্রশ্নে ডিডি এক্স অফ এলএন এক্স বা লন এক্স, সেটা কি 1/x, তার মানে এটা যা কথা এটা কিন্তু একই কথা, কারণ বেস ই আছে, কিন্তু এবার বেস 10 বলছে। তো এবার কি করবো, এবার তো গ্যাঞ্জাম হয়ে গেল। এবার কি এটা বলে চালিয়ে দিতে পারবো যেখানে 10 আর ই সমান হবে? হবে না, হবে না। এই জন্যই অঙ্কটা আসছে যে বইয়ের ফর্মুলা শিখছে এটা, কিন্তু দিব হচ্ছে এটা, দেখি কি করে। ওকে, তাহলে কি আর করবো, করতে তো হবেই, চলো করি। কি করা যায়, সবার আগে তোমাকে একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে যে লগ এ টু দ্য বেস বি, লগ এ টু দ্য বেস বি, এটাকে আমরা আদর করে বলতে পারি ln a বাই ln b। শেষ, তাহলেই হয়েছে ln a বাই ln b। মানে তোমাদের ভাষায় তোমরা তো আর ln বলো না, বেশিরভাগ ক্ষেত্রেই লন বলো, কিন্তু আসলে ln বলা উচিত, L ফর লগারিদম, N ফর ন্যাচারালিস, স্বাভাবিক লগারিদম। ওকে, তো লগ এ টু দ্য বেস বি এটাকে আমরা বলতে পারি ln a বাই ln b, মানে ln উপরেরটা বাই ln নিচেরটা। এখন মনে করো লগ গরু টু দ্য বেস ছাগল, তাহলে অ্যান্সার কী হবে, লন গরু বাই লন ছাগল। শেষ। তাহলে একই গল্প তো এখানেও প্রযোজ্য এখানে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিডি এক্স অফ লন এক্স বাই লন 10 বলা যায়, ডিডি এক্স অফ লগ এক্স টু দ্য বেস 10। তার মানে উপরে এক্স আছে, নিচে 10 আছে, উপরে এক্স নিচে 10, একই কথা। এই যে উপরে এ নিচে বি, তাহলে লন এ বাই লন বি, তাহলে একই গল্প এখানে, লন এক্স বাই লন 10। ঠিক আছে, বুঝে গেল সবাই? তাহলে একই গল্প। তাহলে আমরা শুরুতে ডিফারেন্সিয়েট করার আগে এই ফাংশনটাকে একটু মানুষ বানিয়ে নিলাম, এবার ডিফারেন্সিয়েট করব। এখন ডিফারেন্সিয়েশনের সময় কনস্ট্যান্ট যদি গুণ বা ভাগ অবস্থায় থাকে, সেটা ডিফারেন্সিয়েশন হোক, লিমিট হোক, ইন্টিগ্রেশন হোক, কনস্ট্যান্ট গুণ বা ভাগ থাকলে সামনে চলে আসে। তাহলে 1/ln 10 এটা কনস্ট্যান্ট, লন 10 তো কনস্ট্যান্টই, তাহলে এটা সামনে আসলো, থাকলো কত, ডিডি এক্স অফ লন এক্স। ডিডি এক্স অফ লন এক্স মানে কি 1/x, তাহলে অ্যান্সার কি আসলো 1/x ln x, 1/x ln x, 1/x ln x, 1/x ln x। এ কি অবস্থা, ই কি অপশন, ও সরি 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 লন 10, সরি 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 সরি, এই যে দেখো 1/x ln 10, তো 1/x ln 10, মানে বুঝছো তো 1/ln 10, 1/x, তার মানে একবারে কি বলা যায় 1/x ln 10 এরকম আর কি। আচ্ছা 1/x কই আছে, এটা এটার সাথে নিচে ln 10 নাই, হবে না, 1/x থাকতে হবে, নিচে ln 10 থাকতে হবে। আবার এখানে 1/x তো নাই, এখানে 1/x তো নাই, 1/x আছে, এটা জানি একটু লেখাটা ভুল আছে। ও বুঝছি বুঝছি, এখানে যেটা করছে এই ইটা নিচে হবে, একটু এখানে টাইপ করতে ভুল হয়ে গেছে, একটু টাইপ করতে ভুল হয়ে গেছে, এখানে একটু ঠিক করে দিলাম আমি, তোমরা হ্যাঁ তোমরা একটু ঠিক করে নাও, এখানে এইটা হবে বেইজে ই আর পেটে হচ্ছে 10, বেইজে ই আর পেটে 10, প্রশ্নটা ঠিক করে নাও। বেইজে ই আর পেটে 10, আহা পেটে 10, বেইজে হচ্ছে ই আর পেটে 10, তাই না? কিন্তু মিলল তো না, লগ 10 টু দ্য বেস ই, লগ 10 টু দ্য বেস ই, তাই না? তো আমাদের তো এরকম আসলো না, আমাদের কি আসলো 1/x। দেখো লন 10 মানে কি, এইটা না, লন 10 মানে কি, লগের বেস ই আর পেটে কত 10, তাই তো?
লন 10 মানে তো লগের বেস ই আর পেটে কত 10, মানে পেটে বলতে আর্গুমেন্ট। ওকে, এবার ছোটোবেলায় এটা শিখছিল না লগের একটা অপারেশন, লগ এ টু দ্য বেস বি, সেটা হচ্ছে 1/log বি টু দ্য বেস এ, এই সরি log a to the base b equals to 1/log b to the base a, মানে উল্টে যায়। তাহলে এখানে আমরা বলতে পারি না যে 1/log এটা মানে কি 1/x তো সামনে থাকলোই, আর 1/log 10e তার মানে কি 1/log 10e উল্টায় গেলে e10। দেখো এখানে একটা 1 চিন্তা করতে পারো, 1/log 10e উল্টায় গেলে কি log। দেখো বুঝো, এখানে একটা 1 চিন্তা করতে পারো 1/log 10e, তাহলে উল্টায় গেলে কি হবে log উপরে ই নিচে 10, উপরে ই নিচে 10 উল্টায় যাবে। দেখো 1/10e তাহলে কি হবে e10, e10 ই উপরে 10 নিচে, আসলে এটাই অ্যান্সার হবে। এ তো অপশন ভুল। আচ্ছা যাক, এখানে অপশন কি আছে, অপশনগুলি উল্টা ঝামেলা করতেছে, অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে টাইপিংয়ে ভুল আছে, তোমরা মেইন প্রশ্নের সাথে মিলাই নিও, দেখবা এটা অ্যান্সার হবে। বা ওই যে এটা অ্যান্সার হবে, বা এটা অ্যান্সার হবে, বা এটা অ্যান্সার হবে, যে কোনোটাই সবই কারেক্ট। এটা তোমরা অপশন দেখে নিও এটা। আর যা যা বেসিক লাগে বলে দিছি, যেরকম উল্টায় দেওয়ার দরকার হইতে পারে, অপশন দেখে নিও এর অ্যান্সার এখানে কি টাইপে ভুল হয়েছে। ওকে, এবার আর কি আছে, এবার আর দুই একটা প্রশ্ন আছে। সে এখানে একটা আছে, কি বলছে, এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা কত, এগুলো তোমরা পারবা। এত উপবৃত্তটি 4-6 বিন্দু দিয়ে যায়, তাহলে 4-6 দিয়ে যায় মানে কি 4-6 দিয়ে এটা কী হবে, সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো, তাহলে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 6, তাহলে 4 স্কোয়ার মানে কি 16, আর 6 স্কোয়ার মানে কি 36, ইকুয়াল টু 1। তো এখান থেকে কার মান আসবে, সরি এখান থেকে কার মান আসবে বলো তো, এটা সরতেছে না। এ থেকে কার মান আসবে, এখান থেকে তোমার এম এর মান চলে আসবে, এম এর মানটা এখানে বসায় দিবা, তারপরে উৎকেন্দ্রিকতার সূত্র ইউজ করবা, আর কিছুই না। এখান থেকে এম এর মান আসবে, ঠিক আছে, এম এর মানটা এখানে বসায় দিবা, তাহলে এম এর একটা মান আসবে, তুমি সেটা বুঝে যাবা কত আসবে, বসায় দিবা, তারপরে উৎকেন্দ্রিকতার সূত্রটা তুমি ইউজ করবা। সূত্রটা কি, ও আগে জানতে হবে এ বড় না বি বড়, তারপরে উৎকেন্দ্রিকতার সূত্র ইউজ করতে হবে। যদি এ বড় হয় তাহলে একটা বিষয়, আর যদি বি বড় হয় তাহলে আরেকটা বিষয়, ঠিক আছে। যদি এ বড় হয় তাহলে এই ফর্মুলাটা করলেই হবে যে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, আর এটা হলে বি স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, সেটা হচ্ছে এ স্কোয়ার। আমি এভাবে আসলে মনে রাখাই, এখন তোমরা হয়তো বইয়ের ফর্মুলাটা ওভাবে শিখছো আর কি, ওই বইয়েরটা এটাই, কিন্তু বেসিক ফর্মুলা হচ্ছে এটা। যদি এ বড় হয় তুমি এ আর বি দুটা বের করবা, এ তো দেয়াই আছে 5 স্কোয়ার মানে কি 25, মানে এ হচ্ছে 5, আর বিটা বের করবা এখান থেকে। হ্যাঁ, এ তো এমনি করা যাচ্ছে, এটা এই পাশে নিবা, আমি দেখাই দিয়েছি, দেখাই দিই যাও। তাহলে 36/m, সময় বাঁচানোর চেষ্টা করতেছিলাম, ওকে, তাহলে 25 মাইনাস 16 মানে কি 9, ক্যালকুলেশন কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে তুমি উল্টায় দাও, বা তুমি এমটাকে এই পাশে দাও, তাহলে 36 ইন্টু 25 বাই কত 9, তাই না, 25 বাই কত 9, তাহলে 4 9 36, 4 25 100, তাহলে এম এর ভ্যালু কত 100, তাহলে এম হচ্ছে 100, তাহলে এম ভুলে যাও, এম কত 100 শেষ, এম ভুলে যাও, এম হচ্ছে কত 100, এম হচ্ছে 100, ঠিক আছে, এম কত 100, এম হচ্ছে 100, আরে এম হচ্ছে 100 মানে কি 10 স্কোয়ার, 25 মানে কি 5 স্কোয়ার, 100 মানে কি 10 স্কোয়ার, তার মানে বোঝা যাচ্ছে এ হচ্ছে কত 5 আর বি হচ্ছে কত 10, তাহলে এ ছোটো বি বড়, এ ছোটো বি বড়, তাহলে এটা ইউজ করতে হবে, তাহলে উৎকেন্দ্রিকতার মান চলে আসবে, ই এর মান চলে আসবে। ঠিক আছে সবাই, ঠিক আছে সবাই, ওকে, আচ্ছা, তাহলে এটা ইউজ করো, চলো করি। তাহলে কত হবে, বি স্কোয়ার কত 100 ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কত 25। আমি এটা দিয়ে করি, তুমি রুট ওভারের ফর্মুলা দিয়ে করতে পারো,
আমি এর দিয়ে কমফোর্টেবল, ঠিক আছে? তুমি রুট ওভারের ফর্মুলা দিয়ে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো বি স্কোয়ার হচ্ছে 100 আর এ স্কোয়ার কত 25 আর মাঝখানে 1 মাইনাস স্কোয়ার, তাহলে 1 মাইনাস স্কোয়ার হচ্ছে 25/100, তার মানে 1/4। তাহলে ই স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 1/4 মানে কি 3/4, ই হচ্ছে √3/2, ই হচ্ছে √3/2 শেষ। সো ক্যালকুলেশন তোমাকে একটু ফাস্ট করতে হবে। এখন বলতে পারো যে আপনি কেমনে পারেন, তো আমরা তো আসলে মানে ক্যালকুলেশনটা করতে করতে ফাস্ট হয়ে গেছে। সো তুমিও আসলে আমাদের থেকেও ফাস্ট করতে পারবে যদি তুমি প্র্যাকটিস করো, যদি তোমার প্র্যাকটিস থাকে। ওকে, ও মাই গড, আরও অনেকগুলো আছে। তো এখান থেকে গুরুত্বের ভিত্তিতে আমরা করতে পারি, যেরকম এটা কি বলছে যে এত বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের ঢাল কত, এত বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের ঢাল কত। তো আগে আমরা স্পর্শকের ঢালটা বের করি। তাহলে স্পর্শকের ঢাল মানে কি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কী হবে 4x + 3, ডিফারেন্সিয়েট করলে কত 4x + কত 3, তাহলে এটা y1 মানে কি ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন dy/dx। ওকে, তাহলে এখানে যদি এই dy/dx এ কোন বিন্দুর জন্য 0, 1 বিন্দু না, তাহলে 0, 1 বিন্দুর জন্য আমরা বসাই দিই। তাহলে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে 1, তাহলে x এর পরিবর্তে কত 0, y তো নাই। তাহলে দেখো, তাহলে এটা কার ঢাল আসলো, এটা কিন্তু স্পর্শকের ঢাল। এটা কার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। কিন্তু আমাদের চেয়েছে কি স্পর্শকের ঢাল নাকি অভিলম্বের ঢাল, চেয়েছে অভিলম্বের ঢাল। তো স্পর্শক আর অভিলম্ব কি পরস্পর লম্ব না, স্পর্শক আর অভিলম্ব কি পরস্পর লম্ব, তাহলে সুতরাং অভিলম্বের ঢাল কি হবে, অভিলম্বের ঢাল, স্পর্শকের ঢাল যদি 3 হয় তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3। আবার বলছি, আমরা ডিফারেন্সিয়েট করেছি মানে ঢাল বের করেছি, স্পর্শকের ঢাল বের করেছি, তারপরে কোন বিন্দুতে বের করেছি 0, 1 বিন্দুতে করেছি। তার মানে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে 1, কিন্তু y তো নাই, তাহলে x আছে, x এর পরিবর্তে 0 বসা দিছি। তাহলে 0, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত 3, তাহলে 0, 1 বিন্দুতে অভিলম্বের ঢাল কি হবে, স্পর্শক আর অভিলম্ব কি পরস্পর লম্ব না, তাহলে এটার ঢাল যদি 3 হয়, এটার ঢাল যদি 3 হয় তাহলে এটার ঢাল কী হবে -1/3, যাতে করে গুণ করলে -1 আসে, কারণ ঢালের গুণফল কী হবে -1 হবে যেহেতু লম্ব। তাহলে এটা আর এটা গুণ করলে কত আসবে -1 আসবে, তাহলে অভিলম্বের ঢাল কত হবে -1/3, -1/3। ওকে, এবার কি বলছে যে XYZ এর কোন মানের জন্য এত একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে, বি প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে, প্রধান কর্ণ বরাবর বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর বা লিডিং ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টসগুলি আছে বা এন্ট্রিগুলি আছে, তারা প্রত্যেকে কী হবে 0 হবে। বি প্রতিসম হলে আসলে তাদের প্রত্যেকে কী হবে 0 হবে। তার মানে আমরা বলতে পারি চোখ বন্ধ করে যে x - y ইট শুড বি 0। তার মানে চোখ বন্ধ করে এখান থেকে x = y, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে x + 2z কত 0, x + 2z কত 0, তাহলে x হচ্ছে -2z। প্রশ্ন দেখে আমরা এতটুকু বুঝলাম আর কি, এরপরে যা আছে কপালে, ঠিক আছে। তাহলে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলি থাকবে, এন্ট্রিগুলি থাকবে, ভুক্তিগুলি থাকবে, তারা প্রত্যেকে কী হবে 0 হবে। তাহলে x - y কত 0, তাহলে x কত y, আবার x + 2z কত 0, তাহলে x হচ্ছে -2z। তাহলে এগুলো কি বলছে XYZ এর মান কত হলে বি প্রতিসম হবে, তাহলে XYZ এর মান কত হতে পারে। দেখো একটু বুদ্ধি থাকলেই তো হয়। বলছে x আর y কী হবে সমান হবে, দেখো আমাদের বলছে XYZ এর মান বের করতে, তাহলে সিরিয়াল XYZ, তাই না, সিরিয়াল কি XYZ, কিন্তু x আর y কি সমান, এখানে x আর y কি সমান না, তার মানে শুরুতে এখানে x আর y সমান না, এটা বাদ। আবার এখানে x আর y সমান, এখানে x আর y সমান, এখানে x আর y সমান, তাহলে এই তিনটার মধ্যে অ্যান্সার আছে x আর y সমান, x আর y সমান, x আর y সমান। কিন্তু দেখো z কি হবে, সরি x কি হবে -2z, তার মানে জেডটা হবে, এখান থেকে বলতে পারি জেডটা হবে -x/2, জেডটা হবে মাইনাস, এই পাশে নিয়ে এসো -x/2। তার মানে কী হবে, প্রথম দুইটা সমান হবে, প্রথম দুইটা সমান হবে, প্রথম দুইটা সমান হবে, এবং 3 নাম্বারটা হবে প্রথমটার -½ গুণ, জেডটা হবে x এর -½ গুণ,
তার মানে মাইনাস হাফ গুণ এই যে এটাই, এই যে মাইনাস, এটা তো প্লাস আছে, এটা হবে না, এটাও প্লাস আছে, এটা হবে না, তাহলে মাইনাস এটাই হবে। তাহলে অ্যান্সার কত হবে? সি। অ্যান্সার কী হবে? সি। ওই যে মাইনাস হাফ গুণ, অ্যান্সার কী হবে? সি। লজিক বলে এটাই অ্যান্সার, লজিক বলে এটাই অ্যান্সার। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওয়াই হচ্ছে রুট ওভার সেক এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কোনটি? ওয়াই হচ্ছে রুট ওভার সেক এক্স, ডিওয়াই ডিএক্স কোনটি? মানে সোজা বাংলা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আর কিছুই না, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা অনেকভাবে করা যায়, তুমি দুই পাশে স্কোয়ার করেও করতে পারো, হ্যাঁ, আবার যেমনি আছে এমনিও করতে পারো। ওকে, যেমনি আছে এমনি করে দিই। ওয়াইকে করলে কি ওয়াই ওয়ান মানেই ডিওয়াই ডিএক্স অথবা এফ ড্যাশ এক্স, কথা একই। এবার এই পাশকে ডিফারেন্সিয়েট করবো, তার মানে কি সেক এক্সের পাওয়ার কত? হাফ না? রুট ওভার সেক এক্স মানে কি সেক এক্সের পাওয়ার কত? হাফ। তার মানে আমরা, আচ্ছা একটা লাইন বেশি করি, যদিও তোমরা অনেকে এটা জানো, তারপরে একটা লাইন একটু বেশি করতেছি যাতে করে তোমাদের আরেকটু সুবিধা হয়। তাহলে শুরু করলাম। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি? ওয়াই ওয়ান। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি? ওয়াই ওয়ান। এবার দেখো আমরা কোন ফর্মুলা দিয়ে করতে পারি। দেখো আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু যাকে এক্স বলছি সে তো এক্স না, সে কি এক্স? সে তো সেক এক্স, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। চেইন রুল, যাকে এক্স বলছিলাম সে এক্স না, মিথ্যা কথা বলছি, পাপ করছি, তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কী করতে হবে? তাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে সেক এক্সকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে ডিডি এক্স অফ সেক এক্স, একটু বাড়ায় করলাম কারণ যাদের বেসিক ঝামেলা আছে, যারা এটা বুঝো না তাদের হয়ে গেল আর কি। তাহলে কী হবে? হাফ, সেকের পাওয়ার হচ্ছে হাফ মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস হাফ। সেকের পাওয়ার মাইনাস হাফ মানে কি? ওয়ান বাই সেকের পাওয়ার হাফ। তাহলে ওয়ান বাই সেকের পাওয়ার হাফ মানে কি? ওয়ান বাই রুট সেক। একটু শর্টকাট করলাম, এই পুরো জিনিসটাকে এটা শর্টকাটে বলা যায়। আর ডিডি এক্স অফ সেক এক্স, ডিডি এক্স অফ সেক এক্স, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স। আমাদের অঙ্ক শেষ। তাহলে অ্যান্সার কী হবে? হাফ রুট সেক এক্স দিয়ে সেক এক্সকে কাটলে রুট সেক এক্স আর ট্যান এক্স। এবার দেখি অপশনের সাথে মিলে কিনা। ওকে, না মিলে না। ওকে ওকে, পুরোটাকে টেন দিয়ে নিয়ে আসছে তাই না? আচ্ছা ওকে, তাহলে রুট সেক এক্স দিয়ে কাটলে এটা আসে টেন এক্স। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করতে পারি যে ওকে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই আসলো কোত্থেকে? এটা ওয়াই হবে না, এটা হাফ হবে মনে হয়। অপশন টপশন ভুল টুল দিয়ে তো মারাত্মক অবস্থা হয়ে গেল। ও না না, ঠিকই আছে ঠিক আছে। ওই দেখো দেখো দেখো, এই দেখো দেখো, রুট সেক এক্স আসছে না? রুট সেক এক্স আসছে কিনা? রুট সেক এক্স মানে কি? ওয়াই না? রুট সেক এক্স মানে কি? ওয়াই, মানে রুট ওভার সেক এক্স মানে কি? ওয়াই। তাহলে আদর করে রুট ওভার সেক এক্সকে আমরা ওয়াই বলে চালাই দিতে পারি, ওয়াই বলে চালাই দিতে পারি, ইন্টু কি? টেন এক্স। তাহলে হাফ ওয়াই টেন এক্স, এই যে হাফ ওয়াই টেন এক্স। দেখছো ভালো একটা অঙ্ক, কিন্তু হঠাৎ করে দেখে মনে হয় যে মানে প্রশ্নে ভুল আছে, না ঠিকই আছে। হাফ ওয়াই টেন এক্স, হাফ ওয়াই টেন এক্স, হাফ ওয়াই টেন এক্স। ওকে, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। কি বলছে? এত এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে? এত এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে? তো এরকম যদি দুইটা বিন্দু দিয়ে দেয় এবং এক্স অক্ষরেখার কথা বলে, এক্স অক্ষের কথা বলছে না, তাহলে শর্টকাট হচ্ছে, শর্টকাটটা কি? যে ম্যাথ ম্যাটার্স শর্টকাট আর কি, ঠিক আছে? ম্যাথ ম্যাটার্স টিপস। ওকে, তাহলে টিপস কি? যদি বলে এক্স অক্ষরেখার কথা বলে, এক্সের কথা বলছে, তাহলে তুমি কি নিবা? এটার ওয়াই আর এটার ওয়াইয়ের রেশিও নিবা। কি বলছে বলো? কি বলছি বলো? যদি বলে এক্স অক্ষরেখা, তাহলে এখানে কোটি নিবা, এখানে কোটি নিবা, ওয়াই নিবা। বলছে এক্স অক্ষরেখা, তাহলে নিবা ওয়াই, ওয়াই মানে কোটি, অর্ডিনেট ইংলিশে বলে। তাহলে এটার ওয়াই নিবা, এটার ওয়াই নিবা। এক্স অক্ষ বলে ওয়াই নিবা, ওয়াই অক্ষ বলে এক্স নিবা। এখন রেশিওটা তাহলে কি হবে? অনুপাত বলছে না, তাহলে অনুপাত বের করতে বলছে, কত অনুপাতে। তাহলে অনুপাত ইংলিশ কি? রেশিও। রেশিও কী হবে? এই ওয়াই দুটার রেশিও। তাহলে এখানে কি আছে? তবে একটু ব্যাপার আছে, তোমাদের বইয়ে একভাবে লেখা আছে, তো তুমি এভাবে মনে রেখো। তাহলে অনুপাতটা হবে
মাইনাস একটা এক্সট্রা মাইনাস দিবা, ঠিক আছে, এক্সট্রা মাইনাস দিবা, নিয়ে এখানে কোটি কত আছে 4 আর এখানে কোটি কত আছে -2, শেষ। একটা এক্সট্রা মাইনাস দিবা, আমি আবারও বলতেছি এটা কিন্তু এক্সট্রা মাইনাস, এটা এক্সট্রা মাইনাস। তাহলে অনুপাতটা বের করতে হবে, অনুপাত ইংলিশ মানে কি রেশিও, রেশিওটা কী হবে মাইনাস, এটা এক্সট্রা মাইনাস। যেহেতু এক্স অক্ষ বলছে তাহলে ওয়াইয়ের রেশিও নিতে হবে, কোটির রেশিও নিতে হবে। কোটি কত 4, কোটি কত -2, 4 -2। আচ্ছা এখন বলতে পারো যে ভাই আমি তো -2 4ও নিতে পারতাম, দুটোই তো কোটি। আপনি 4 আর -2 নিচ্ছেন, আমি যদি -2 আর 4 নিতাম তাহলে তো অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। তখন কী হতো, এখন তো 4/-2, তখন কী হতো -2/4, অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। মনে রাখবা সিরিয়াল মেনটেন করতেই হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে, মাতবরি করা যাবে না, কারণ ওইভাবে কিন্তু প্রশ্নটা তৈরি করা, সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, মাইনাসে মাইনাসে কি +2 আসবে, মাইনাসে মাইনাসে +4/2 মানে তো 2, তার মানে 2 এর নিচে একটা কি আছে 1, তাহলে 2:1 শেষ। তার মানে কি 2:1, 2:1 শেষ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্তর্বিভক্ত নয় নাকি বহির্বিভক্ত? যেহেতু প্লাস আসছে তার মানে কি অন্তর্বিভক্ত, যেহেতু প্লাস আসছে তাহলে কি হবে অন্তর্বিভক্ত। আমরা জানি প্লাস থাকলে কি হয় অন্তর্বিভক্ত হয়। আমি কিন্তু বইয়ের মতো করে পড়াই নেই, বা অন্যান্য বইয়ে যেরকম অন্যান্য গাইডে যেরকম আছে সেভাবে কিন্তু পড়াই নাই। আমি কিন্তু আগে থেকে একটা মাইনাস নিছি, বেশিরভাগ বইয়ে কিন্তু আগে থেকে মাইনাসটা নেয় না, আগে থেকে মাইনাস নিয়ে আমি প্লাস বানাইছি, অন্তর্বিভক্ত। সোজা বাংলা এটা ফর্মুলা, জাস্ট আগে থেকে একটা মাইনাস আছে, ঠিক আছে। ওকে, এক্স অক্ষরেখা বললে ওয়াইয়ের রেশিও মানে কোটির রেশিও, আর ওয়াই অক্ষরেখা বললে এক্সের রেশিও মানে ভুজের রেশিও, শেষ। তাহলে এটা প্লাস আসছে, প্লাস মানে অন্তর্বিভক্ত, শেষ। প্লাস মানে অন্তর্বিভক্ত, শেষ। ওকে, 2:1 and the last one for today. ওকে, তাহলে আই হচ্ছে √2y - 1। আচ্ছা, রুটটা মনে হয় এটার সাথে নাই, ওয়াইয়ের সাথে নাই, ঠিক আছে, মাঝে মাঝে টাইপে একটু ভুল হয়। আচ্ছা, আই হচ্ছে √2 × y, ওয়াইয়ের সাথে √1 নাই, -1 হলে y⁸ কত, ওয়াইয়ের পাওয়ার 8 না? ওকে, ওয়াইয়ের পাওয়ার 8 দেখি করি। তাহলে 1টাকে আগে এই পাশে নিয়ে আসি, i+1 হচ্ছে √2 × y, 1টাকে এই পাশে নিয়ে আসলাম। আই যুক্ত পার্টগুলিকে মানে আই মানে তো একটা ডিস্টার্ব, তাহলে আইগুলিকে সরাই আর কি। ওকে, তাহলে 1 + i², দুই পাশে স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করি, তাহলে এই পাশে স্কোয়ার করতে হবে, স্কোয়ার তো এক পাশে হয় না, দুই পাশে করতে হবে। আচ্ছা, 1 + i² মানে কি 2i, এটা মনে রাখবা, 1 + i² মানেই 2i, 1 + i² মানে কি a² + 2iab + b², কিন্তু i² হচ্ছে -1 কাটাকাটি, তাহলে কত 2i। এটা কিন্তু তোমরা জানো, তারপরে একটু বলে দিলাম যে 1 + i² মানে 2i, ঠিক আছে এটা। আর 1 - i² মানে কি -2i, 1 + i² হচ্ছে 2i, আর 1 - i² হচ্ছে -2i, শেষ। তাহলে 2i, এগুলো একটু শর্টকাটগুলি জানা থাকলে তুমি দেখবে যে পরীক্ষার হলে তুমি ধূপধাপ অ্যান্সার করতে পারতেছো, যদিও স্কোয়ার করতে আর কতক্ষণই বা লাগে। এবার √2² মানে কি এটা, তাহলে 2 কাটা, তাহলে y² কত i, y² কত i, y² কত i, কিন্তু y² তো চাই না, চাইছে y এর পাওয়ার 8, y এর পাওয়ার 8, তাহলে তোমরাই বলো y এর পাওয়ার 8, তেরি কী চেয়েছে, y এর পাওয়ার 8 চেয়েছে, তার মানে কি y² এর পাওয়ার 4, একই তো কথা, y² মানে কি i এর পাওয়ার 4, ঠিক আছে। y এর পাওয়ার 8 চেয়েছে, y এর পাওয়ার 8 মানে কি y² এর পাওয়ার 4, 4 × 2 = 8, আবার y² মানে কি i, তাহলে i এর পাওয়ার 4 আমরা সবাই জানি, i⁴ মানে কি, i⁴ মানে কি 1, i⁴ মানে কি 1, তার অ্যান্সার হচ্ছে 1, দ্যাটস ইট, ঠিক আছে। সেই সাথে আমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ, একদম রিসেন্ট যেটা সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে 23-24 সালের সকল প্রশ্ন আমরা ধরে ধরে বেসিক সহ সেট এ আমরা সলভ করে ফেলেছি, ঠিক আছে, বোঝা গেল সবাই? আশা করি সবাই হচ্ছে ভিডিওটি খুব শান্তিপূর্ণভাবে দেখবে, মানে এরকম আছে না যে একটা তাড়াহুড়া করে, হ্যাঁ তোমার সময় যদি কম থাকে, তুমি যদি জিনিসগুলি পারো আগে থেকেই, তাহলে তুমি একটু টেনে দেখো, আর তুমি যদি মনে করো যে না আমার একটু বেসিকটা ক্লিয়ার করা দরকার, তাহলে তুমি ভিডিওটি আস্তে আস্তে সলভ করবে। তাহলে ইতোমধ্যে কিন্তু তোমাদের জন্য কৃষিগুচ্ছের মানে প্লেলিস্ট কিন্তু তৈরি হচ্ছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে, একদম আমার হচ্ছে
ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু একদম সুন্দর করে প্লেলিস্ট আকারে কৃষিগুচ্ছের জন্য দেওয়া আছে। রাজশাহী ভার্সিটির জন্য আজকে থেকে যাবে এবং সামনে আসবে জিএসটি। সকল প্রশ্ন কিন্তু এখানে তুমি প্রশ্নের অ্যানালাইসিস পাবে, সলভ পাবে এবং সলভ করতে গিয়ে যে বেসিকগুলি আছে সেই বেসিক আলোচনা পাবে। এবং তোমরা সবাই কী করবে যে তোমাদের বন্ধুদেরকে এখানে যুক্ত করতে থাকবে। আমরা কিন্তু আজকে অনেকগুলি প্রবলেম করেছি এবং অনেকগুলি প্রবলেম মানে কি অনেকগুলি কনসেপ্ট কিন্তু এখানে আমরা কভার করেছি। ঠিক আছে সবাই, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই ফেসবুক গ্রুপে, এই ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিয়ে রাখবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে আসলে আমাদের কাছে তোমরা আর কী চাও, বা তোমাদের কী কথাবার্তা আছে, তোমাদের কী দাবি দেওয়া আছে, বা তোমরা বুঝতে পারছো কি না, সব কিছুই তোমরা জানাবে। ঠিক আছে, সব কিছুই তোমরা জানাবে, ইউ আর জাস্ট ওয়েলকাম। ঠিক আছে, যাক আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।